সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ মেধা তালিকা দেওয়ার পরবর্তী সময়ের তোমাদের মাঝে যে কমন কিছু প্রশ্ন উত্থাপিত হয় সেই বিষয়ে আলোচনা করব। সেই কমন প্রশ্নের কিছু উদাহরণ যদি আমি দিই, যেমন তোমাদের সপ্তম মেধা তালিকা প্রকাশিত হবে কি হবে না, সেই বিষয়ে একটা ডিলেমা তোমাদের মনে কাজ করে। বা সপ্তম মেধা তালিকা যদি প্রকাশিত হয়ও সেটি কিসের বেসিসে হবে, বা কত পর্যন্ত মেরিট সাবজেক্ট পেতে পারে সপ্তম মেধা তালিকায়, কিংবা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে গণবিজ্ঞপ্তির মতো ঘটনা ঘটবে কিনা এবার, যেহেতু তোমরা সকলেই জানো যে 22শে জুন থেকে এই শিক্ষাবর্ষের অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো এই ক্লাসের মধ্য দিয়ে কি ভর্তি প্রক্রিয়া চলবে কিনা, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি প্রতিটি ইউনিট ভিত্তিক আমরা দেখার চেষ্টা করব যে সপ্তম মেধা তালিকায় বা পরবর্তী ভর্তি প্রক্রিয়ায় কত পর্যন্ত সাবজেক্ট পেতে পারে, কিংবা তোমরা যারা ওয়েটিং এ আছো তোমাদের যে যেই মেরিট পজিশন আছে সেই মেরিট পজিশন কি সাবজেক্ট পেতে পারে কিনা, সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা যদি প্রথমেই এই ইউনিট থেকে লক্ষ্য করি, এই ইউনিটে 3টে শিফটের পরীক্ষা হয়েছিল এবং প্রতি শিফট নির্দিষ্ট পরিমাণ আসন এখানে আমরা দেখতে পাচ্ছি 285, 287 এবং 288টি আসন। 3 শিফটের আসন বিন্যাসগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটি হচ্ছে আহ, সপ্তম মেধা তালিকায় কত পর্যন্ত মেরিট সাবজেক্ট পেতে পারে। তার আগে আমি একটু তোমাদেরকে বলি, আমরা ষষ্ঠ মেধা তালিকায় কত পর্যন্ত সাবজেক্ট পেতে পারে এরকম একটি প্রেডিকশন আমরা দিয়েছিলাম, আমরা অ্যাজাম্পশন ড্র করেছিলাম এবং সেই রিলেটেড আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম, যে আমরা বলেছি যে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেতে পারে। তো আমরা যেহেতু আহ, গত ভিডিওতে বলেছিলাম যে ষষ্ঠ মেধা তালিকা কত পর্যন্ত পেতে পারে, এবং গতকালকে ষষ্ঠ মেধা তালিকা প্রকাশিত হয়েছে। তো আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করি যে আমাদের প্রেডিকশনের সাথে বাস্তবতার কতটুকু ম্যাচ করেছে। তো আমরা আমাদের সেখানে অ্যাজাম্পশনে বলেছিলাম যে ফার্স্ট শিফটে এই ইউনিটে 720 পজিশন যারা আছো তারা ষষ্ঠ মেরিট লিস্টে তোমরা সাবজেক্ট পেতে পারো। আমরা বাস্তবতা দেখেছি যে গতকালকে 722 মেরিট পজিশন যাদের ছিল তারা সাবজেক্ট পেয়েছে। তার মানে আমরা বলেছিলাম 720 পর্যন্ত তোমাদের যাদের মেরিট পজিশন তাদের আশা রাখা উচিত। সেখানে 722 পর্যন্ত তারা সাবজেক্ট পেয়েছে। একই রকম ভাবে সেকেন্ড শিফটও আমরা বলেছিলাম 699 থেকে 700-র মধ্যে তোমরা যারা আছো তারা সাবজেক্ট পাবা, এবং বাস্তবতা একই রকম ভাবে ম্যাচ করেছে। 700 পর্যন্ত তোমাদের যাদের মেরিট পজিশন ছিল তারা তোমরা সাবজেক্ট পেয়েছিলা। তো এখন আমরা আমাদের প্রিভিয়াস অ্যানালাইসিস বা প্রেডিকশন যার উপর ভিত্তি করে ড্র করেছিলাম, আমরা একই রকম ভাবে আজকে সপ্তম মেধা তালিকা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, এবং আমরা নিচ থেকে অ্যানালিসিস করে তোমাদেরকে দেখাবো যে সপ্তম মেধা তালিকায় কত পর্যন্ত মেরিট সাবজেক্ট পেতে পারে। তো আমরা শিফট 1 দিয়ে যদি শুরু করি, শিফট 1-এ আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ইন্টারভাল ক্রিয়েট করা, ঠিক আছে, এবং সেটাকে অ্যানালাইসিস করা। আমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছি যে থার্ড মেরিট লিস্টে, ঠিক আছে, থার্ড মেরিট লিস্ট 617 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, পরবর্তীতে 670, 702 এবং 722। আমরা এই প্রত্যেকটি মেরিট লিস্টের সাথে যেই ইন্টারভাল ক্রিয়েট হয়েছে সেটি এখন আমরা দেখার চেষ্টা করব। আমরা ফোর্থ মেরিট লিস্টের সাথে ফিফথ মেরিট লিস্টের যে ইন্টারভাল সেটি যদি একটু লক্ষ্য করি, তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ যে এই ফোর্থের সাথে ফিফথের এখানে কিন্তু ইন্টারভাল হচ্ছে তোমার 32, ঠিক আছে।
ঠিক একই রকম ভাবে যদি আমরা এখন ফিফথের সাথে সিক্সথের হচ্ছে ইন্টারভাল একটু খেয়াল করি। ফিফথ মেরিট লিস্টে সেখানে আমরা দেখেছি যে 702 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং সিক্সথে হয়েছে 722 পর্যন্ত। তার মানে এখানে ইন্টারভাল ক্রিয়েট হয়েছে 20। তার মানে ফিফথ মেরিট লিস্ট দেওয়ার পরে নতুন করে আরো 20 জনকে তারা করেছিল। এখন যে 20 জনকে কল করেছে, এখন সবাই তো আর ভর্তি হবে না, তাই না? তো এখন সবাই যেহেতু ভর্তি হবে না, এই 20 জন নতুন কল করেছে, নতুন কল করার 20 জনের মাঝে দেখা যাবে যে একটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভর্তি হবে না। ঠিক আছে, আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে শিফট ওয়ানে সেভেন্থ মেরিট লিস্ট মানে সপ্তম মেধা তালিকা অবশ্যই দিবে। এবং আমরা যদি একটু খেয়াল করি যে এখানে দেখো, এখানে 32, এখানে হচ্ছে 20, তার মানে আমরা 12 এখানে ডিফারেন্স খেয়াল করছি। একই রকম ভাবে যদি সেভেন্থ মেরিট লিস্ট দেয়, সেখানে তোমার আমরা ধারণা করতে পারি যাদের মেরিট পজিশন, যেহেতু এখানে 20 ফিট হয়েছে, 32 থেকে হয়তো এখানে 740-এর মধ্যে তোমরা যারা আছো তারা সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে আহ, অগ্রাধিকার পাবা। ঠিক আছে, 740 কিংবা সর্বোচ্চ 745 পর্যন্ত সেভেন মেরিট লিস্টের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আসি আমরা সেকেন্ড শিফটের ব্যাপারে। সেকেন্ড শিফটও একই রকম ভাবে আমরা ইন্টারভাল খেয়াল করব। 4 নাম্বার মেধা তালিকার সাথে 5 নাম্বারের যে ইন্টারভাল, সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, আহ, সেক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে 30 ইন্টারভাল ক্রিয়েট হয়েছে এবং একই রকম ভাবে যদি আমরা ফিফথ এবং সিক্সথ মেরিট লিস্টের সাথে যদি আমরা একটু পার্থক্য লক্ষ্য করি, তাহলে এখানে দেখা যাবে যে 17। তার মানে নতুন করে 17 জনকে তারা সরি কল করেছিল। তার মানে ফিফথ মেরিট লিস্ট দেওয়ার পরে নতুন করে তারা 17 জনকে কল করেছিল, যেখানে ফোর্থ মেরিট লিস্ট দেওয়ার পরে নতুন করে 30 জনকে তারা কল করেছিল ফিফথ মেরিট লিস্টে, যেখানে 30 জনের মধ্যে 17 জন কিন্তু ভর্তি হয় নাই, যার কারণে 17টি আসন ফাঁকা ছিল এবং সেজন্য আমরা দেখতে পেরেছি যে নতুন করে 17 জনকে তারা কল করেছে। সেকেন্ড শিফটে যদি সপ্তম মেধা তালিকা প্রকাশ করা হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে যাদের মেরিট পজিশন 715-এর মধ্যে তোমরা আছো, তারা সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে তোমরা এগিয়ে থাকবা। এবার আসি আমরা থার্ড শিফটের ব্যাপারে। থার্ড শিফটে যদি আমরা চতুর্থ এবং পঞ্চম মেরিট লিস্টের ইন্টারভালের দিকে একটু লক্ষ্য করি, সেখানে আমরা খুব ইজিলি যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে ইন্টারভাল হচ্ছে 63 এবং আমরা যদি পঞ্চম এবং ষষ্ঠ এই দুটি মেরিট লিস্টের মধ্যে যদি ইন্টারভাল নোটিস করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 46। তার মানে এখানে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে নোটিস করার মতো। সেটি হচ্ছে এই যে দেখো ভাইয়া, 4 নাম্বার মেরিট লিস্ট দেওয়ার পরে 5 নাম্বারে কিন্তু নতুন করে 63 জনকে তারা কল করেছে, নতুন করে 63 জনকে। এবং 5 নাম্বার মেরিট লিস্ট দেওয়ার পর কিন্তু 6 নাম্বারে তারা কিন্তু নতুন করে 46 জনকে কল করেছে। তার মানে মাত্র 17 জন এই শিফটে তারা ভর্তি হয়েছে ফিফথ মেরিট দেওয়ার পরে। তার মানে 46 জনই কিন্তু ভর্তি হয় নাই। তুমি মানে বুঝতেছো ব্যাপারটা?
এটা কিন্তু অন্য যে দুইটা শিফট তার থেকে অনেক বেশি, এবং আমরা আশা করছি যে এই থার্ড শিফটে সবচাইতে বেশি মেরিট পজিশন পর্যন্ত সাবজেক্ট পাবে ভবিষ্যতে। এবং তোমরা যারা পরবর্তীতে 950 মেরিট পর্যন্ত আছো সপ্তম মেরিট লিস্টে, তাদের সাবজেক্ট আসার সম্ভাবনা কিন্তু আছে। ঠিক আছে, এই তো গেল আমাদের এই ইউনিটের পর্যালোচনা। আমরা তোমাদের সামনে একদম লাইভই দেখানোর চেষ্টা করেছি ঠিক কোন কোন ফ্যাক্টরস গুলোর উপর বেসিস করে আমাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনাগুলো বেড়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এখন আসি আমরা বি ইউনিটের ব্যাপারে। আমরা এই ইউনিটের সাথে বি ইউনিটেরও প্রেডিক্ট আমরা করেছিলাম, আমরা প্রেডিকশন দিয়েছিলাম। সেখানে আমরা প্রথমে যদি আমাদের প্রেডিকশন কতটুকু ম্যাচ করেছে বাস্তবতার সাথে সেটি যদি তোমাদেরকে একটু বলি। আমরা সিক্স মেরিট লিস্টের ব্যাপারে প্রেডিক্ট করেছিলাম যে যারা বিজ্ঞান বিভাগের আছো তোমাদের 117 এর মধ্যে তোমরা যারা আছো তাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে, এবং বাস্তবতা কিন্তু সেটি হয়েছে। 117 যাদের মেরিট পজিশন ছিল সর্বশেষ তারা সাবজেক্ট পেয়েছে। বাণিজ্য বিভাগে আমরা সর্বশেষ 62 পর্যন্ত বলেছিলাম যে যাদের মেরিট পজিশন 62-র মধ্যে আছো তোমরা সাবজেক্ট পাবো, কিন্তু সেখানে 60 পর্যন্ত গিয়েছে। এবং মানবিকে আমরা 450 পর্যন্ত বলেছিলাম, সেখানে 446 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এগুলো বলার কারণ একটাই, যেটা সেটা হচ্ছে ভাইয়া আমাদের কথা তুমি কিসের উপর ভিত্তি করে তুমি ভরসা করবা, তাই না? নির্ভরযোগ্য তথ্য আমরা দিচ্ছি কিনা, আমাদের তো ভুল থাকতে পারে। তো সেই জায়গা থেকে তোমাদের কাছে আমাদের জায়গা থেকে যে ক্লারিফিকেশন সেটা দিয়ে নিলাম। ঠিক আছে, কারণ তোমরা অনেক আশা নিয়ে প্রত্যাশা নিয়ে আমাদের ভিডিওস গুলো দেখো। বিশেষ করে তোমরা যারা ওয়েটিং আছো ভাইয়া, তোমাদের মানসিক অবস্থা আমরা খুবই ভালোভাবে বুঝতে পারছি। তোমরা মনের দিক থেকে বলো কিংবা সামাজিক পারিবারিক দিক থেকে বলো, কোনো দিক থেকে তোমরা ভালো অবস্থায় নেই। নিজের একটি পরিচয় হওয়ার জন্য তোমরা স্বপ্নে বিভোর আছো, তোমাদের কবে একটি পরিচয় হবে। তা আমরা কখনোই ভুল কোনো তথ্য দিয়ে কিংবা মন গড়া কোনো অ্যানালাইসিস দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করব না। আমরা সবসময় চেষ্টা করি তোমাদেরকে সর্বোচ্চ ভিত্তি আছে এরকম নিউজ কিংবা তথ্য প্রদান করতে। তো যাই হোক, আমরা শিফট ওয়ানে একটু খেয়াল করি। একই রকম ভাবে আমরা এখানেও ইন্টারভাল ম্যাচ করবো। তুমি দেখো যে থার্ড থেকে ফোর্থের যে ইন্টারভাল সেটি হচ্ছে 5, এবং ফোর্থ থেকে ফিফথেরও ইন্টারভাল কিন্তু 5। তার মানে এখানে সমান ইন্টারভাল আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফিফথ থেকে সিক্স, মানে পঞ্চম থেকে ষষ্ঠর যে ইন্টারভাল সেটি কিন্তু এক বৃদ্ধি পেয়েছে, 6। ঠিক আছে, তো সেভেন্থ মেরিট লিস্ট দিলে এখানে 6 জনের হয়তো 6 জনই ভর্তি নাও হতে পারে, তাই না? তো সেভেন্থ মেরিট লিস্টে আমরা আশা করছি যে যাদের মেরিট পজিশন তোমাদের হচ্ছে 120-এর মধ্যে আছো তোমরা যারা, কিংবা সর্বোচ্চ যদি সেটা হয়তো 122 পর্যন্ত যাবে। ঠিক আছে, সপ্তম মেরিট লিস্টে। এখন আসি আমরা বাণিজ্য বিভাগ নিয়ে। বাণিজ্য বিভাগে আমরা এখানে ইন্টারভাল খেয়াল করছি 10, এবং এখানে সেটা হয়ে গেছে 3, এবং এখানে সেটা কমে গিয়েছে 1। তার মানে বাণিজ্য বিভাগে সপ্তম মেরিট লিস্টে নতুন করে আরো আহ আর কাউকে হয়তো কল নাও করতে পারে, নতুন করে সাবজেক্ট নাও পেতে পারে। এখন তোমাদের যদি সৌভাগ্য থাকে, যদি দু একজন ভর্তি ক্যান্সেল করে কিংবা ভর্তি না হয়, নতুন করে যারা সাবজেক্ট পেয়েছে একজন সে যদি ভর্তি না হয়, তাহলে হয়তো তুই একজন সাবজেক্ট পেতে পারো। সেক্ষেত্রে হয়তো 60 যে পজিশন সেটি হয়তো সপ্তম মেরিট লিস্টে হয়তো 61-62 হতে পারে। ঠিক আছে, হতে পারে, কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম। এখন আসি আমরা মানবিক বিভাগের ক্ষেত্রে। মানবিক বিভাগে যদি আমরা একটু খেয়াল করি যে এই ফোর্থ এবং ফিফথ মেরিট লিস্ট এর যে ইন্টারভাল সেটি যদি আমরা একটু আহ লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 17। ঠিক আছে, তার মানে 4 নম্বর মেরিট লিস্ট দেওয়ার পরে 5 নাম্বার যখন দিয়েছিল তখন নতুন করে 17 জনকে কল করেছে। ঠিক আছে, এবং সেটা 6 নাম্বার মেরিট লিস্টে হয়ে গিয়েছে 8। তার মানে
এই 17 জনের মধ্যে কিন্তু 9 জন ভর্তি হয়নি। ঠিক আছে, 9 জন ভর্তি হয় নাই। সরি, 17 জনের মধ্যে 9 জন ভর্তি হয়েছে, ঠিক আছে, 8 জন ভর্তি ছিল না। এই জন্য সিক্স মেরিট লিস্টে নতুন করে 8 জনকে তারা কল করেছে। এখন এই 8 জনের আমরা ধারণা করছি যে 8 জনের সকলেই ভর্তি হবে না, ঠিক আছে। তো এটা যে রেশিওতে হচ্ছে আহ এগিয়েছে, সে রেশিওতে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে এটা 450 পর্যন্ত যাদের পজিশন, তারা 450 কিংবা এর আশেপাশে যাদের পজিশন, তারা সপ্তম মেরিট লিস্টে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে অন্তর্ভুক্ত হতে পারে। ঠিক আছে, আমরা কিন্তু ভাই তোমাদের সামনে একদম কোর অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এখন আসো আমরা বি ইউনিট শিফট 2 এর ক্ষেত্রে বলি। বি ইউনিট শিফট 2 তেও একই রকম ভাবে আমরা অ্যাজাম্পশন ড্র করেছিলাম আমাদের লাস্ট ভিডিওতে, জগন্নাথ ইউনিভার্সিটি নিয়ে আমরা যে ভিডিও মেক করেছিলাম, সর্বশেষ যে ষষ্ঠ মেরিট লিস্ট কত পর্যন্ত সাবজেক্ট পেতে পারে এই টাইটেল দিয়ে। তোমরা চাইলে প্রমাণস্বরূপ এখনো আছে ইউটিউবে দেখে নিতে পারো। আমরা বিজ্ঞান বিভাগে বলেছিলাম 128 থেকে তোমরা যারা 130 মেরিট লিস্টে আছো, তোমরা সাবজেক্ট পেতে পারো, এবং বাস্তবতা কিন্তু একই রকম হয়েছে। 129 পর্যন্ত যাদের মেরিট পজিশন ছিল তারা সাবজেক্ট পেয়েছে। তার মানে আমরা যেরকমটা অ্যাজাম্পশন করেছিলাম সেটা বাস্তবতার সাথে অনেকাংশেই ম্যাচ করেছে। একই রকম ভাবে আমরা বাণিজ্য বিভাগে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রেও একই রকম ভাবে অ্যাজাম্পশন ড্র করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে 50 থেকে 52 পর্যন্ত যাদের মেরিট পজিশন আছে, তোমরা সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে অন্তর্ভুক্ত হতে পারো। এবং বাস্তবতা একই রকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ যে 51 পর্যন্ত যাদের পজিশন ছিল তারা তোমরা সাবজেক্ট পেয়েছে। এবং সর্বশেষ যারা মানবিক বিভাগে আছে তাদের ক্ষেত্রে আমরা একই রকম ভাবে বলেছিলাম যে 480-র মধ্যে যারা আছে তারা সাবজেক্ট পাবে, এবং 483 পর্যন্ত তারা সাবজেক্ট পেয়েছে। আসলে এই ফ্যাক্ট গুলো আমরা কেন বলে নিচ্ছি, কারণ তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে। আবার বলে নিচ্ছি যে ভাইয়া, আপনারা যে তথ্যগুলো দিচ্ছেন বা যে তথ্যের উপর বেসিস করে আমাদেরকে বলছেন যে এত পর্যন্ত সাবজেক্ট পেতে পারে, তার সত্যতা, নিশ্চয়তা কিংবা নির্ভরশীলতা কতটুকু? ঠিক আছে, কোন নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে আপনারা বলছেন? আমরা বিগত সময়ে যে এরকম ভাবে অ্যানালিসিস করেছিলাম, সেই একই রকম ভাবে আমরা এখন অ্যানালিসিস করে তোমাদেরকে বলছি। ঠিক আছে, তো এখন আমরা যদি এই বিজ্ঞান বিভাগের দিকে একটু তাকাই, শিফট 2 এর ক্ষেত্রে, শিফট 2 তে এখানে আমরা ফোর্থ এবং ফিফথ যে মেরিট লিস্ট, সেটার যে ইন্টারভাল, সেটা যদি আমরা লক্ষ্য করি, সেখানে 2। ঠিক আছে, এবং একই রকম ভাবে ফিফথ এবং সিক্সথ মেরিট লিস্টের যে ইন্টারভাল সেটা হচ্ছে 3। তার মানে যে নতুন করে দুজনকে কল করেছিল তাদের মধ্যে হয়তো কেউ ভর্তি হয়নি, বা কিংবা হয়তো কেউ ভর্তি বাতিল করেছে, যে জন্য 129 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এবং সেটা যদি সপ্তম মেরিট লিস্টে যায়ও, সেখানে হয়তো 2-1 জন সিট ফাঁকা হতে পারে, 130 কিংবা 132 পর্যন্ত। হয়তো সেক্ষেত্রে তোমরা যারা আছো তারা সাবজেক্ট পেতে পারে। এখন আসি বাণিজ্য বিভাগের ক্ষেত্রে। বাণিজ্য বিভাগেও কিন্তু খুবই কম ইন্টারভাল ক্রিয়েট হয়েছে। সরি, তোমরা দেখতে পাচ্ছ যে 4 নাম্বার থেকে 5 নাম্বার মেরিট লিস্টে মাত্র 1 ইন্টারভাল ক্রিয়েট হয়েছে, এবং 5 নাম্বার থেকে 6 নাম্বারে মাত্র 2 ইন্টারভাল ক্রিয়েট হয়েছে। যদি আমরা সেভেন্থ মেরিট লিস্টের কথা বলি, তাহলে হয়তো যাদের পজিশন তোমাদের 52 থেকে 53 আছো, আসলেও আসতে পারো, বাট সম্ভাবনা কম। তারপরে আসি আমরা মানবিক বিভাগে। মানবিক বিভাগেও একই রকম ভাবে যদি আমরা ইন্টারভাল নোটিস করি, ফোর্থ এবং ফিফথ যে মেরিট লিস্ট সেটার ইন্টারভাল, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 18, মানে 18 ইন্টারভাল এখানে ক্রিয়েট হয়েছে। একই রকম ভাবে যদি আমরা পঞ্চম থেকে ষষ্ঠ যে মেরিট লিস্ট আছে সেখানকার ইন্টারভাল নোটিস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 14 এখানে ইন্টারভাল ক্রিয়েট হয়েছে। তার মানে এখানে যে নতুন করে 18 জনকে কল করেছিল ফিফথ মেরিট লিস্টে, তার মধ্যে মাত্র 4 জন ভর্তি হয়েছে, কিংবা 4 জন তারা নিশ্চিত করেছে, বাকি 14টি আসনে কিন্তু ফাঁকা ছিল, যে জন্য নতুন করে তারা 14 জনকে কল করেছে। এখন যদি সেভেন্থ মেরিট লিস্ট পাবলিশ করে, সেখানে আমরা ধরে নিচ্ছি যে
যাদের মেরিট পজিশন 700 এর মধ্যে, ঠিক আছে, তারা তোমরা সাবজেক্ট পেতে পারো। ঠিক আছে, সেটা 695 হতে পারে। তো এই তো গেল বি ইউনিট শিফট 2 এর ব্যাপারে আমাদের পর্যালোচনা। এবার যদি আমরা বি ইউনিটের থার্ড শিফটের দিকে একটু লক্ষ্য করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ইউনিটে পরীক্ষা দিয়েছিল এবং আমরা আহ, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে একই রকম ভাবে পঞ্চম মেধা তালিকায় অ্যাজাম্পশন দিয়েছিলাম এবং সেটা কিন্তু ম্যাচ করেছিল। ঠিক আছে, আমরা 75 পর্যন্ত পড়েছিলাম, সেখানে 73 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তার পরবর্তীতে আমরা আহ, বাণিজ্য বিভাগে সেক্ষেত্রে আমরা 55 থেকে 57 এর মধ্যে মেরিট যাদের আছে তারা সাবজেক্ট পাবে, আমরা এরকমটা জানিয়েছিলাম তোমাদেরকে। বাস্তবতা হয়েছে 53তম পজিশন যে ছিল সে সাবজেক্ট পেয়েছে সর্বশেষ মেরিট লিস্টে। একই রকম ভাবে মানবিক বিভাগেও আমরা বলেছিলাম 570-এর মধ্যে তোমরা যারা আছো তারা সাবজেক্ট পাবে, এবং বাস্তবতাও একই রকম ঘটেছে, 568 পর্যন্ত তারা সাবজেক্ট পেয়েছে। এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ভিডিওর যে অ্যাজাম্পশন সেটি। এখন আসি আমরা একটু অ্যানালাইসিসের দিকে। এই দেখো, থার্ড এবং ফোর্থ মেরিট লিস্টের যে ইন্টারভাল সেটা আমরা দেখতে পাচ্ছি যে 3। একই রকম ভাবে ফোর্থ এবং ফিফথ ইন্টারভাল 3, এবং সেটি কমে গিয়ে 6 নম্বর মেরিট লিস্টে হয়ে গিয়েছে মাত্র 1। তার মানে বি ইউনিটে থার্ড শিফট বিজ্ঞান বিভাগে 7th মেরিট লিস্ট নতুন করে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও পায় তাহলে হয়তো সর্বোচ্চ সেটা 74 কিংবা 75 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, একই রকম ভাবে যদি বাণিজ্য বিভাগের দিকে একটু লক্ষ্য করি, তৃতীয় এবং চতুর্থ যে মেরিট লিস্ট সেখানকার পার্থক্য 9, এবং সেটি কমে গিয়ে সেটি 5-এ রূপান্তরিত হয়ে গিয়েছে পঞ্চম মেরিট লিস্টে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে নতুন করে আর কেউ সাবজেক্ট পায়নি বাণিজ্য বিভাগে। তার মানে এখানেও সপ্তম মেরিট লিস্টের কোনো সম্ভাবনা আমরা দেখছি না, নতুন করে হয়তো কেউ সাবজেক্ট নাও পেতে পারে। যদি ভাগ্য ভালো থাকে হয়তো 1-2 জন পেতেও পারো। ঠিক আছে, ডিপেন্ড করছে তোমাদের ভাগ্যের উপর আছে। যাই হোক, আমরা এবার মানবিক বিভাগের দিকে তাকাই। এই থার্ড এবং ফোর্থ এর ইন্টারভাল হচ্ছে 63, এবং ফোর্থ এবং ফিফথ এই দুই মেরিট লিস্টের মধ্যে যে ইন্টারভাল সেটি হচ্ছে 58, এবং সর্বশেষ যেটা আমরা দেখেছি 6 নম্বর মেরিট লিস্টে, এখানে আমরা ইন্টারভাল খেয়াল করছি 44। তার মানে এখানেও কিন্তু অনেক শিক্ষার্থী তোমার আহ, নতুন করে তারা কল করেছে শিক্ষার্থীদেরকে, এবং ভবিষ্যতেও সপ্তম মেধা তালিকা দেওয়ার পরেও কিন্তু একটি বিশাল সংখ্যক স্টুডেন্ট আবারও কল পাবে মানবিক বিভাগে শিফট 3-তে। তুমি দেখো, নতুন করে যেই 58 জনকে কল করেছিল পঞ্চম মেরিট লিস্টে, এর মধ্যে মাত্র 14 জন নিশ্চিত করেছে ভর্তি, বাকি 44টা সিটি কিন্তু ফাঁকা আছে। এই জন্য নতুন করে কিন্তু 6th মেরিট লিস্টে তারা 44 জনকে নতুন করে কল করেছে। তা এখন নতুন করে স্বাভাবিকভাবেই যে 44 জনকে কল করেছে সবাই ভর্তি হবে না। তো এখন যদি আমরা বলি হয়তো 7th মেরিট লিস্টে সেটা 590-এর মধ্যে থাকবে। ঠিক আছে, তোমাদের যাদের মেরিট পজিশন 590, তোমরা সাবজেক্ট পেতে পারো। ঠিক আছে, এর কম হবে না, এর বেশি হতে পারে। তো যাই হোক, এবার আসি আমরা সি ইউনিট শিফট 1-এ।
আমরা শিফট ওয়ানে যদি একটু লক্ষ্য করি, একই রকম ভাবে 6 মেরিট লিস্টের আমরা প্রেডিকশন বলেছিলাম 320 থেকে 25-এর মধ্যে থাকবে, সেটা একটু বেড়েছে আমাদের প্রেডিকশন থেকে, বাট কমেনি কোনোটাই, ঠিক আছে, 336 পর্যন্ত পেয়েছে। এখন যদি আমরা ইন্টারভালের দিকে লক্ষ্য করি, সেখানে দেখো যে 14। সবচেয়ে অবাক করা বিষয় যেটি, সেটি হচ্ছে তোমরা দেখো যে থার্ড থেকে ফোর্থ মেরিট লিস্টে কিন্তু নতুন করে আর কেউ সাবজেক্ট পায় নাই, এবং সেটাই ফিফথ মেরিট লিস্টে এসে দেখা গিয়েছে নতুন করে আরো 14 জন কল পেয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? নতুন করে 14 জন কল পেয়েছে, যেখানে ফোর্থ মেরিট লিস্টে নতুন করে একজনও কল পায় নাই। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে যে নতুন করে 14 জন কল পেয়েছে, তারা অনেকেই ভর্তি হয় নাই, কিংবা নতুন করে অনেকে ভর্তি ক্যান্সেল করেছে, যে জন্য আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ মেরিট লিস্টে নতুন করে আরো 24 জন কল করেছে। মানে নতুন করে কল পাওয়ার রেট কিন্তু বাড়ছে, ঠিক আছে, এটা কিন্তু বেড়েই যাচ্ছে। যেখানে এই 298 পর্যন্ত মেরিট পজিশন থার্ড মেরিট লিস্টেও ছিল, ফোর্থ মেরিট লিস্টেও এখানে আছে, তবে যেমনটি দেখতে পাচ্ছ ফিফথ মেরিট লিস্টে সেটা বেড়ে গিয়েছে, 14 জন নতুন করে কল পেয়েছে। সিক্সথের ক্ষেত্রে একই রকম ভাবে 24 জন নতুন করে কল পেয়েছে। কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সিএমডি পরীক্ষা হয়েছে, অনেকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স তারা পেয়েছে, তারা কিন্তু ওখানে চলে যাবে, ঠিক আছে। তাই আমি বলি যে এটা কিন্তু কোনো নর্মাল ডিস্ট্রিবিউশন না। বি সরি, সি ইউনিটের শিফট ওয়ানের যে বিজনেস বিভাগের তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমাদেরকে বলি এটা নর্মাল কোনো ডিস্ট্রিবিউশন না। তার মানে এটা বলা যাচ্ছে না যে কত পর্যন্ত যায় এটা তোমাদের। তাও আমি বলার স্বার্থে বলে রাখি, তোমাদের যাদের মেরিট পজিশন তোমাদের 350-এর মধ্যে, তোমরা সেভেন্থ মেরিট লিস্টে তোমরা কল পেতে পারো, ঠিক আছে। বাট যদি খুবই সংক্ষেপে বলি, যে এই বিজনেস গ্রুপের তোমরা যারা শিফট ওয়ানে পরীক্ষা দিয়েছো সি ইউনিটে, তোমাদের কিন্তু মেরিট অনেক দূরে যাবে, ঠিক আছে, কারণ অনেকেই অনেক ইউনিভার্সিটিতে শিফট হয়ে যাচ্ছে। এখন আসি আমরা ইউনিট শিফট 3 এর বেলায়। চলো দেখি কি হয়েছে শিফট 3-তে। আমরা শিফট 3-তেও একই রকম ভাবে অ্যাজাম্পশন দিয়েছিলাম যে বিজ্ঞান বিভাগে আমরা বলেছিলাম 65 পর্যন্ত ষষ্ঠ মেধা তালিকার সাবজেক্ট পেতে পারে। বাস্তবতা একই রকম ভাবে ম্যাচ করেছে আমাদের সাথে, 65 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। বাণিজ্য বিভাগে আমরা বলেছি 350-এর মধ্যে তোমরা যারা আছো কিংবা আশেপাশে তারা সাবজেক্ট পাবা, সেখানে কিন্তু একটু বেড়ে গিয়েছে আমাদের অ্যাজাম্পশন থেকে, সেখানে 361 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এবং মানবিক বিভাগে সর্বশেষ আমরা যেটা বলেছি যে 34 পর্যন্ত সাবজেক্ট পেতে পারে, এবং বাস্তবতা একই রকম হয়েছে যে 34 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এখন আসো দেখি যে সপ্তম মেরিট লিস্টে আসলে কতটুকু সম্ভাবনা আছে বিজ্ঞান বিভাগে শিফট 3-তে নতুন করে কল পাওয়ার। দেখো, থার্ডে 65 জন, ফোর্থ, ফিফথ, সিক্সথ, মানে প্রত্যেকটি মেরিট লিস্টে এখানে 4টি মেরিট লিস্টে একই রকম ভাবে কোনো নতুন করে কেউ কল পায় নাই। তার মানে 7 নম্বর মেরিট লিস্ট, আহ এখানে কোনো নতুন কেউ সাবজেক্ট পাবে না, জাস্ট মাইগ্রেশন হবে হয়তো, ঠিক আছে। এখন আসি আমরা যে বাণিজ্য বিভাগের ক্ষেত্রে। বাণিজ্য বিভাগে তোমরা দেখো যে এখানে একই রকম ভাবে তোমরা দেখো এখানেও কিন্তু একটি বিপ্লব ঘটে গেছে, ঠিক আছে। বিপ্লবটা কি? বিপ্লবটা হচ্ছে ওই যে আমরা দেখেছিলাম এর আগে যে এইখানে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা যেরকম সিট ছেড়েছে, ভর্তি হয় না, এরকম ঘটনা ঘটেছে। এখানেও কিন্তু একই রকম ভাবে তোমরা দেখো যে থার্ড থেকে ফোর্থে যে ইন্টারভাল, সেখানে হচ্ছে নতুন করে মাত্র 3 জন কল পেয়েছে ফোর্থ মেরিট লিস্টে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটা সেটা হচ্ছে যেমনটি বললাম যে বিপ্লব ঘটে গেছে। ব্যাপারটা আসলে কেমন আমি একটু ক্লিয়ার করলাম। এখন আমরা একটু ফ্রেশ ভাবে বোঝার চেষ্টা করি যে আসলে কি ঘটেছে।
শিফট থ্রিতে। এখানে দেখো নতুন করে থার্ড থেকে ফোর্থে নতুন করে তিনজন সাবজেক্ট পেয়েছে, এবং যেটা এখানে দেখো নতুন করে আরো এখানে 22 জন কল পেয়েছে। কেন ইমাজিন দ্যাট? তুমি চিন্তা করতে পারতেছো মানে বিষয়টা কি? এখানে দেখো যে এখানে নতুন করে 3 জন কল পেয়েছে, যেটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হতো তাহলে কি হতো, সেটা হয়তো সর্বোচ্চ পরবর্তী কলে হয়তো 1 জন কিংবা 2 জন কল পেতে পারতো, নাও পেতে পারতো। সেখানে নতুন করে 22 জন কল পেয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে তোমরা দেখো সিক্সথ মেরিট লিস্ট যখন দিল তখন আমরা খুব ইজিলি একটা বিষয় দেখতে পাচ্ছি যে এখানেও দেখো নতুন করে আরো 29 জনকে কল করেছে। তার মানে অনেক শিক্ষার্থী এই সি ইউনিটে শিফট 1 এবং 3-তে তারা কিন্তু ভর্তি ক্যান্সেল করছে। ঠিক আছে, এটি নিশ্চিত ভাবে এখানে বলা যাচ্ছে। আমরা দেখছি যে প্রতিটি মেরিট লিস্টেই ফোর্থ মেরিট লিস্টের পরে ফিফথ এবং সিক্সথ এই দুটি মেরিট লিস্টে কিন্তু বরাবরই নতুন করে আরো 22 এবং 29 জনকে নতুন করে কল করেছে। তার মানে 22টি সিট এবং 29টি সিট কিন্তু ফাঁকা হয়েছিল। এটি কেন হতে পারে? অনেক প্রশ্ন করতে পারো, ঢাকা ইউনিভার্সিটির সিএনটির পরীক্ষা হয়েছে, তাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, অনেকেই হয়তো ওখানে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, যারা এখানে ভর্তি আগে ছিল, স্বাভাবিকভাবেই, তাই না? তার মানে আমরা যদি সেভেন্থ মেরিট লিস্টের কথা বলি, আসলে এটা এখন বলা যাচ্ছে না, কারণ আমরা যে রেশিও দেখতে পাচ্ছি এটা আসলে ফিক্সড ভাবে বলা যাচ্ছে না যে এটা কত পর্যন্ত যেতে পারে সর্বশেষ সেভেন্থ মেরিট লিস্টে। এটা আমরা ধরে নিতে পারি যাদের মেরিট পজিশন এখন 380-র মধ্যে আছো, কিংবা 85, 80-85 এর মধ্যেই সেভেন্থ মেরিট লিস্টে তোমরা কল পেতে পারো। বুঝতে পেরেছ? আহ এরকম বিষয় হতে পারে, কিন্তু একটা কথা সেটা হচ্ছে যে এই বাণিজ্য বিভাগে শিফট থ্রিতে কিন্তু অনেক দূর পর্যন্ত সাবজেক্ট পাবে, এটা তোমরা ধরে রাখো। ঠিক আছে, এখন আসি আমরা মানবিক বিভাগে। মানবিক বিভাগে কি হয়েছে, যদি আমরা থার্ড এবং ফোর্থ মেরিট লিস্টের ইন্টারভাল নোটিস করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 জন নতুন করে কল পেয়েছে। ফিফথ মেরিট লিস্টে নতুন করে কল পেয়েছে দেখো কজন, মাত্র 1 জন। 33 এবং 34 একজন নতুন করে পেয়েছে। এবং মানবিক বিভাগে সিক্সথ মেরিট লিস্টে একজন নতুন করে কল পায় নাই, তার মানে সেভেন্থ মেরিট লিস্টে নতুন করে কল পাওয়ার সম্ভাবনা নাই। যদিও পাও হয়তো 2 1 জন পেতে পারো, সেটা তোমাদের ভাগ্যের উপর নির্ভর করছে। তো এই তো গেল আমাদের ইউনিটের শিফট 1-এর এবং 2-এর যে পর্যালোচনা। ঠিক আছে, এখন আমরা দেখব ডি ইউনিটেরটা। ঠিক আছে, এবার আমরা ডি ইউনিটের শিফট 1-এর যেই পর্যালোচনা সেটি দেখার চেষ্টা করব। আমরা ডি ইউনিটও একই রকম ভাবে পঞ্চম মেরিট লিস্ট দেওয়ার পরে ষষ্ঠ মেরিট লিস্ট কত পর্যন্ত যেতে পারে সেরকম একটি প্রেডিকশন তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে শিফট 1-এ বিজ্ঞান বিভাগ থেকে 145 পজিশনের মধ্যে তোমরা যারা আছো তোমরা সাবজেক্ট পাবা, এবং যেমনটি ঘটেছে যে 140 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। বাণিজ্যতে আমরা বলেছি যাদের মেরিট পজিশন 82 থেকে 85-র মধ্যে তারা তোমরা সাবজেক্ট পাবা, এবং বাস্তবতা একই রকম ভাবে ম্যাচ করেছে, সেখানে 82 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। মানবিক বিভাগ আমরা বলেছিলাম 470-এর মধ্যে যারা তোমরা আছো তারা সাবজেক্ট পাবা, সেখানেও একই রকম ভাবে 466 পর্যন্ত তোমরা যারা ছিলে মেরিটে তোমরা ষষ্ঠ মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছো। এখন আমাদের প্রেডিকশন আমরা ড্র করব সপ্তম মেধা তালিকা দেওয়ার ক্ষেত্রে। আমরা একটু অ্যানালাইসিস করি, দেখি কি হয়। হ্যাঁ, তো যেটার উপর বেসিস করে আমরা 6 নাম্বারটার কথা বলেছিলাম, একই রকম ভাবে আমরা 7 নাম্বারটাও বলার চেষ্টা করব।
এখানে দেখো, নতুন করে থার্ড মেরিট লিস্ট দেওয়ার পরে ফোর্থে নতুন করে তারা 5 জনকে কল করেছিল, এবং সেটা পঞ্চম মেরিট লিস্টে 3 জনে রূপান্তরিত হয়, এবং একই রকম ভাবে ষষ্ঠ মেরিট লিস্টে সেটা হয়ে গেছে কতজন? 2 জন। তার মানে এই শিফটে বিজ্ঞান বিভাগে যদি নতুন করে সাবজেক্ট পাও, সেটা হয়তো 145 কিংবা 146 পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে। ঠিক আছে, 145 পর্যন্ত তোমার কল পেতে পারে সপ্তম মেধা তালিকা, আবার নাও পেতে পারে ভাইয়া। ঠিক আছে, কারণ এই দু একটা সিট আছে, তো এগুলো আসলে বলা যাচ্ছে না, তোমাদের ভাগ্যের উপর নির্ভর করছে। কেউ যদি ভর্তি ক্যান্সেল করে, সেক্ষেত্রে হয়তো এমনটি হতে পারে। এখন আসি বাণিজ্য বিভাগে কি হয়েছে। বাণিজ্য বিভাগে তোমরা যেখানে একটু নতুন করে 12 জন কল পেয়েছে, একরকম ভাবে এখানে নতুন করে 7 জন কল পেয়েছে, এখানে নতুন করে 4 জন কল পেয়েছে। তার মানে কল পাওয়ার যে রেট, সেটা কিন্তু কমছে। ঠিক আছে, এজ ইউজুয়াল যেমনটা হয় আর কি। তো সপ্তম মেধা তালিকা দেওয়ার পর তোমাদের যাদের মেরিট পজিশন 85 এর মধ্যে, ঠিক আছে, 85 এর মধ্যে, কারণ আর বেশি বলা যাচ্ছে না, কারণ ভাইয়া অ্যানালাইসিস তো আমাদের এর থেকে বেশি কিছু জানাচ্ছে না, তাই না? আমি কিভাবে বলবো? এটা তো তাহলে মন গড়া হয়ে যাবে, তাই না? তো 85-এর মধ্যে তোমরা যারা আছো তারা সাবজেক্ট পেতে পারো, ঠিক আছে, সপ্তম মেরিট লিস্টে, যদি সিট গুলো ফাঁকা হয়, দু একটা সিট। আচ্ছা, তারপরে আসি মানবিক বিভাগে। মানবিক বিভাগে আমরা একই রকম ভাবে যদি একটু ইন্টারভালের দিকে লক্ষ্য করি, থার্ড এবং ফোর্থের ইন্টারভাল হচ্ছে এখানে 38। একই রকম ভাবে যদি আমরা ফোর্থ এবং ফিফথের যে ইন্টারভাল সেটি খেয়াল করি, সেটি হচ্ছে 16, এবং ফিফথ এবং সিক্সথের ইন্টারভালে যদি আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে 6। তার মানে তুমি দেখো, আসন কিন্তু ফাঁকা হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে প্রত্যেকটা মেরিট লিস্ট দেওয়ার পরে। একই রকম ভাবে যদি আমরা বলি যে মানবিক বিভাগে যাদের মেরিট পজিশন 470-এর মধ্যে আছো, তোমরা সপ্তম মেধা তালিকায় কল পেতে পারো। ঠিক আছে, হয়তো দু একটা বেশি হতে পারে, বাট কম হবে না। ঠিক আছে, আচ্ছা, মানে আমাদের যে রেশিওর উপর বেসিস করে বললাম, সেই রেশিও অনুযায়ী কম হবে না। আচ্ছা, তারপরে আসি আমাদের সর্বশেষ যেই শিফট, সেটি হচ্ছে ডি ইউনিট শিফট 3। আমরা ডি ইউনিটের শিফট 3-এর ব্যাপারে একটি অ্যাজাম্পশন দিয়েছিলাম পঞ্চম মেরিট লিস্ট দেওয়ার পরে। সেখানে আমরা বলেছিলাম যে 85 পর্যন্ত যাদের মেরিট পজিশন আছে তোমরা, তারা সাবজেক্ট পাবে, এবং পরবর্তী দেখা যাচ্ছে যে 84 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। ঠিক আছে, একই রকম ভাবে আমরা মানবিক বিভাগও আমরা প্রেডিকশন দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম যাদের মেরিট পজিশন 495-এর মধ্যে, ঠিক আছে, তারা সাবজেক্ট পাবে, এবং সেটাও ম্যাচ করেছে, 492 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রেও আমরা বলেছিলাম যেমনটি, যে 155-এর মধ্যে যারা আছো তোমরা, তারা তোমরা সাবজেক্ট পাবা। ঠিক আছে, বাস্তবতা একই রকম ভাবে এখানেও ম্যাচ করেছে, 153 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। আমরা যেই তথ্যের উপরে ভিত্তি করে এই ইনফরমেশন গুলো তোমাদেরকে দিয়েছিলাম, যে প্রেডিকশন গুলো তোমাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম, সে একই রকম ভাবে আমরা সপ্তম মেধা তালিকা দেওয়ার ক্ষেত্রে কত পর্যন্ত সাবজেক্ট পেতে পারে সে বিষয়টি এখন আমরা দেখার চেষ্টা করব। আমরা যদি প্রথমেই বিজ্ঞান বিভাগের দিকে লক্ষ্য করি, দেখো, থার্ড মেরিট লিস্ট থেকে ফোর্থ মেরিট লিস্টে এখানে নতুন করে 13 জনকে কল করেছে, এবং ফোর্থের পরে ফিফথে নতুন করে 8 জনকে কল করেছে, এবং ফিফথ থেকে সিক্সথে নতুন করে আর
4 জনকে কল করেছে। তার মানে এখানেও কিন্তু একটি নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা লক্ষ্য করছি, একই রকম ভাবে একই হারে, মোটামুটি একই হারে কমছে। ঠিক আছে। তো সপ্তম মেরিট লিস্টে যদি সাবজেক্ট পায়ও, সেক্ষেত্রে হয়তো সেটা 155 পর্যন্ত যেতে পারে। 155 থেকে 157 পর্যন্ত। 155 থেকে 57 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, যদি কেউ ভর্তি ক্যান্সেল করে কিংবা ভর্তি না হয় এরকম। আচ্ছা, এখন আসি আমরা বাণিজ্য বিভাগের দিকে। বাণিজ্য বিভাগে কি হয়েছে দেখি। এখানে নতুন করে এখানে ইন্টারভাল ক্রিয়েট হয়েছে কত, 8। এখানে হয়েছে কত, 4। এখানে হয়েছে 2। তার মানে তুমি দেখো খুব ইকুয়ালি কিন্তু বিষয়টা হচ্ছে। এখানে 70 থেকে 78 নতুন করে 8 জন কল পেয়েছে, 78 থেকে 82 নতুন করে 4 জন কল পেয়েছে, 82 থেকে 84 নতুন করে 2 জন কল পেয়েছে। তার মানে সপ্তম মেধা তালিকা যদি প্রকাশ হয় এই বিভাগের ক্ষেত্রে, হয়তো 85 পর্যন্ত সাবজেক্ট পেতে পারে বা নাও পেতে পারে। ঠিক আছে, বলা যাচ্ছে না, কারণ তুমি দেখতে পাচ্ছ যে খুবই মিনিমাম রেঞ্জে আগাচ্ছে কিন্তু। ঠিক আছে, আসন খালি হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু খুব মিনিমাম রেঞ্জে আগাচ্ছে আছে। এখন আসি আমরা মানবিক বিভাগের দিকে। আমরা যদি মানবিক বিভাগে থার্ড এবং ফোর্থের দিকে একটু লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 33 জনকে তারা কল করেছে। থার্ডে কল করেছিল 434 জন। 33টি আসন হয়তো খালি ছিল, যেন নতুন করে 33 জনকে তারা কল করেছে। এবার দেখি যে চতুর্থ থেকে পঞ্চমে নতুন করে কয়জনকে কল করেছে। 483 জনকে কল করেছিল পঞ্চম মেরিট লিস্টে। তার মানে নতুন করে 16 জনকে তারা কল করেছে। বুঝতে পেরেছ? তার মানে 16টি আসন ফাঁকা ছিল, এই জন্য তারা পঞ্চম মেরিট লিস্টে 16 জনকে নতুন করে কল করেছে। এখন সর্বশেষ মানে সিক্সথ মেরিট লিস্টে দেখি আমরা, যেমনটা এখানে দেখতে পাচ্ছি যে নতুন করে আর তারা 9 জনকে কল করেছে। তার মানে এখানেও কিন্তু একই হারে, এখানে কিন্তু একই হারে এটা কিন্তু কমছে। দেখো 33 ছিল প্রথম, তারপরে 16, এখন 9। এবং সেভেন্থ মেরিট লিস্ট যদি পাবলিশ করে সেটা হয়তো 495 থেকে 97 পর্যন্ত পেতে পারে। ঠিক আছে, 95 থেকে 97 পর্যন্ত পেতে পারে। আচ্ছা, এই তো আমাদের পর্যালোচনা শেষ হলো। এখন আসি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। গণবিজ্ঞপ্তি, গণবিজ্ঞপ্তি দিবে কিনা অনেকে প্রশ্ন তুলছো এই বিষয়ে। তোমরা তো এই পুরা ভিডিও জুড়ে দেখলা যে কোন ইউনিটে কোন শিফটে আর কয়টি আসন ফাঁকা আছে। এখন যে শিফটে, যে ইউনিটে একটু বেশি সংখ্যক আসন ফাঁকা থাকবে সেগুলোতে তারা গণবিজ্ঞপ্তি দিতে পারে। ঠিক আছে, তার মানে তোমরা আহ এসে তোমরা সরাসরি এখানে এসে তোমাদের মেরিট পজিশন অনুযায়ী কল করলে তোমরা এসে ভর্তি হবে। ঠিক আছে, মানে কারণ তখন আর কোনো মেরিট দিবে না। হ্যাঁ, প্রত্যেকটা ইউনিট বেসিস বা শিফট বেসিস। ঠিক আছে, তো আমরা খুব ইজিলি বলতে পারি যে কিছু কিছু শিফট এরকম আছে বা ইউনিট আছে যেখানে এখনো কিছু সিট ফাঁকি আছে, ফাঁকা আছে, এবং ফাঁকা থাকবে সপ্তম মেরিট লিস্ট আহ দেওয়ার আগে। তার মানে ষষ্ঠ মেরিট লিস্টে ভর্তি হওয়ার পরেও কিন্তু ফাঁকা থাকবে, বিশেষ করে সি ইউনিট, শিফট 1 এবং শিফট 3-তে আমরা যেমনটা দেখতে পেরেছিলাম। ঠিক আছে, সো কোনো বিজ্ঞপ্তি দিতে পারে। একটা বিষয় হচ্ছে, তোমাদের যেহেতু 22 জুন থেকে ক্লাস শুরু, সো অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাই ক্লাসের মধ্যে কি ভর্তি নিবি কিনা। এরকমটা আসলে হয়, মাঝে মধ্যে হয়। ঠিক আছে, যখন আসন ফাঁকা থাকে তখন আসলে দেখা যাচ্ছে যে নতুন করে কল করে শিক্ষার্থী ভর্তি করে তারা হয়তো সেক্ষেত্রে কিছুদিন পরে তোমাদের সাথে ক্লাস শুরু করবে তারা। বাট ভর্তির প্রক্রিয়া কিন্তু চলমান থাকবে। ঠিক আছে, অনেকে হয়তো মাইগ্রেশন হবে, যারা মাইগ্রেশন অন রেখেছিলাম। ঠিক আছে,
তোমরা তোমাদের ক্লাসের ফাঁকে হয়তো অনেক বন্ধুকে হারাবা। আই এম জাস্ট কিডিং। হারাবা হা- হারাবা এই অর্থে, সেটা হচ্ছে তোমরা ধরো অনেকেই একটা ডিপার্টমেন্টে আছো, সাপোজ তোমরা কেউ হয়তো আহ অ্যাথ্রোপোলজি ডিপার্টমেন্টে আছো, কিংবা তোমরা ধরো সাপোজ ফিলোসফি ডিপার্টমেন্টে আছো। তোমরা অনেকেই হয়তো একসাথে ক্লাস শুরু করবা, কিন্তু এর মধ্যে যে একজন যারা মাইগ্রেশন অন রেখেছিল তাদের হয়তো মাইগ্রেট হয়ে সাবজেক্ট গুলো একটু উপরের দিকে চলে যেতে পারে। হ্যাঁ, তো এক সপ্তাহ, হ্যাঁ, 10 দিন পরে দেখবো তোমার ওই বন্ধু গায়েব হয়ে গেছে, ঠিক আছে, সে অন্য ডিপার্টমেন্টে চলে গেছে। হ্যাঁ, এরকমটা হয়। তো এই তো গেল তোমাদের সাথে বিস্তারিত আলোচনা। আশা করি তোমাদের সকল দুশ্চিন্তা সংশয় এই ভিডিওটি দেখলে দূর হবে, এবং সকল প্রশ্নের সমাধান এই ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবা। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আমাদেরকে জানাতে পারো কমেন্ট সেকশন, কিংবা আমাদের ফেসবুক পেজ আছে এপিক এডুর, এপিক এডু লিখে সার্চ করলে পেয়ে যাবে। আমরা সেখানেও শিক্ষার্থীদের সহায়তা করে থাকি, ইনবক্স জানাতে পারো, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও তোমরা আমাদেরকে রিচ করতে পারো। ঠিক আছে, সকল ভাবে আমাদেরকে রিচ করা যাবে। আমরা এপিক এডু সব সময় তোমাদের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছি। শিক্ষার্থীদের সার্বিক সহায়তা আমরা সর্বক্ষণিকভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিগত সময়েও তোমাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমরা কিন্তু কোনো বিনিময় চাচ্ছি না, আমরা কিন্তু কোনো প্রতিদান চাচ্ছি না। কারণ আমরাও একসময় তোমাদের মতোই এডমিশন ক্যান্ডিডেট ছিলাম। আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ঘুরতাম, বিভিন্ন গাইডলাইন নেওয়ার চেষ্টা করতাম, কিংবা বিভিন্ন উপদেশ ভাইদের কাছ থেকে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপুদের কাছ থেকে আমরা শোনার জানার চেষ্টা করতাম। ঠিক আছে, তো তোমরা যারা অনেকেই হয়তো এই তথ্যগুলোর সংকটে ভুগো, কিংবা এই ধরনের পরামর্শের অভাবে ভুগো, হ্যাঁ, তো তোমাদের জন্য আমরা ফ্রিতেই এই চেষ্টাগুলো করে যাচ্ছি। আমাদের সকলের জন্য তোমরা দোয়া করবা, আমার জন্য তোমরা দোয়া করবা, আমরা যেন তোমাদেরকে ভবিষ্যতে আরো ভালো ভালো সার্ভিস দিতে পারি। ঠিক আছে, এবং পড়াশোনার বিষয়ে যে কোনো ধরনের প্রয়োজনে আমাদেরকে তোমরা রিচ করতে পারো। যদি প্রয়োজন মনে হয় তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়েও আমরা ভিডিও মেক করব। আমাদের টিম সেগুলো নিয়ে কাজ করছে। এবং যদি ভিডিওটির প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। এই বলে আজকের মতো আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।